নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন নিয়ে আমি সুচারু আজকে আপনাদের কাছে আবার সেই গত বছর 5ই আগস্ট থেকে লাগাতার আপনাদেরকে বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর আজকের প্রতিবেদনে থাকছে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট পরিস্থিতি কোন পর্যায়ে, কি বলছে তারেক রহমান, কি বলছে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান, কি পরিস্থিতি আওয়ামী লীগের, 12ই ফেব্রুয়ারি নির্বাচন কতটা শান্তিপূর্ণ এবং অবাধ হবে, সেই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যের ছবি কতটা দেখা যাবে, বাংলাদেশের অর্থনীতি কি ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের দারিদ্র্যসীমা যে জায়গায় পৌঁছেছে সেখান থেকে কি এবার দারিদ্র্যসীমা কমবে, বস্ত্রশিল্প কি আবার তার দাপট দেখাবে বাংলাদেশের বাণিজ্যের সাথে সাথে বন্দর বাণিজ্য কোন জায়গায় দাঁড়াবে, এই সব নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধু, পুরো প্রতিবেদনটি দেখবেন এবং সরাসরি প্রতিবেদনে চোখ রাখার জন্য এখন চোখ রাখুন। আপনারা জানেন, আপনাদেরকে আগেই সেই সংবাদ বা বার্তা আমরা দিয়েছি যে জামাতের সঙ্গে এনসিপি, এলডিপি এবং বিভিন্ন ইসলামিক দলগুলোর জোট হয়ে গেছে। বিএনপি অর্থাৎ তারেক রহমানকে রুখতে বড় পরিকল্পনা চলছে, কথা আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি। এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত বিচক্ষণতা এবং দূরদর্শিতার সাথে চলছেন। শফিকুর রহমান কিন্তু মেপে মেপে চলছেন। এনসিপির অর্থাৎ এই যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া রাজনৈতিক দল বা জাতীয় নাগরিক পার্টি, তাকে তিনি বাড়তি গুরুত্ব দিয়েছেন। 30খানা আসন, 300টা আসনের মধ্যে 30টা গুরুত্বপূর্ণ আসন, যেগুলোতে এনসিপির প্রার্থীরা হয়তো হাসতে হাসতে জিতবে, তাদেরকে ছেড়ে দিতে বলেছেন জামাতে ইসলামের আমির। অর্থাৎ একটা বিচক্ষণতা দেখাচ্ছেন, স্যাক্রিফাইস দেখাচ্ছেন। আবার এলডিপি বা ইসলামপন্থী যে দলগুলো রয়েছে জামাতের সঙ্গে, তাদের সঙ্গেও কথাবার্তা চলছে, আসন সমঝোতা চলছে। এরই মাঝে বিভিন্ন ধরনের পরিকল্পনা কিন্তু সাজানোর কাজ শুরু হয়ে গেছে। এই ফাঁকে একটি গুরুত্বপূর্ণ কাজ করলেন তিনি, একটা সৌজন্যতার নজির সৃষ্টি করলেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি সত্যিই রাজনীতিটা ভালো বোঝেন, এ কথা বোঝা যাচ্ছে। হঠাৎ করে এই আলোচনা চক্রে তিনি ঢুকে পড়লেন। আওয়ামী লীগ পরবর্তী পর্যায়ে বা শেখ হাসিনা পরবর্তী পর্যায়ে কে প্রধানমন্ত্রী হবেন, এসব জল্পনা চলছিল। অনেক সময় শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগ ফিরলে সজীব ওয়াজেদ জয় হাসিনা পুত্র তিনি প্রধানমন্ত্রী হবেন, বা আওয়ামী লীগ থেকে নতুন কাউকে বেছে নেওয়া হবে, বা বিএনপির তারেক রহমান 17 বছর পর যখন 8.5 লক্ষ মানুষের সম্বর্ধনা নিয়ে দেশে ফিরলেন, মনে করা হচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান তিনি পরবর্তী প্রধানমন্ত্রী এবং অনায়াসে জয় তার অপেক্ষা করছে। কিন্তু এইসব অঙ্ককে একেবারে পাল্টে দিলেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। শফিকুর বাবু প্রথমেই যেটা করলেন, এই বিভিন্ন রাজনৈতিক দলকে একত্রিত করে ফেললেন, এ খবর আপনাদেরকে আগেই দিয়েছি। কিন্তু এবার যেটা তিনি সৌজন্য নজির সৃষ্টি করলেন, অনেক বেশি বিচক্ষণতার পরিচয় দিলেন বাংলাদেশের রাজনীতিতে। সরাসরি চলে গেলেন তারেক রহমানের কাছে। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎটা সেরেই ফেললেন শফিকুর রহমান। নির্বাচনী লড়াই আছে, মতাদর্শগত তফাত আছে, প্রচারের তফাত আছে, নীতির তফাত আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যেটা ছিল না সেটা হচ্ছে এই সৌজন্যতাটা ফিরিয়ে আনার একটা কালচার তৈরি করার চেষ্টা করলেন শফিকুর রহমান। তারেক রহমান তার সঙ্গে সাক্ষাৎ করলেন, দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ বৈঠক হলো, চা চক্র হলো, আদান প্রদান হলো। হতেই পারে দুটো রাজনৈতিক দল আলাদা আলাদা মতাদর্শ নিয়ে 12ই ফেব্রুয়ারির ভোটে নির্বাচনে অংশ নেবে, বাংলাদেশের মানুষ বেছে নেবে কে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু শফিকুর রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে পৌঁছে গেলেন তারেক রহমানের বাড়িতে। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হলো, সৌজন্যতা হলো। বেরিয়ে এসে দুজনেই বললেন এটা কোনো রাজনৈতিক সাক্ষাৎ নয়, এটা একটা সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশের রাজনীতিতে পারস্পরিকভাবে রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে এই ধরনের সৌজন্যতা থাকা দরকার, বলছেন তারেক রহমান, বলছেন শফিকুর রহমান। দুজনেই জানেন যে দুজনকে ঠেকাতে, দুজনকে কড়া চ্যালেঞ্জ দিতে, দুজনকে প্রতিপক্ষের দিক থেকে একেবারে কড়া প্রতিপক্ষ হিসাবে দেখেন। কিন্তু শফিকুর রহমান হঠাৎ করেই চলে গেলেন তারেক রহমানের বাড়িতে।
এবং তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক হলো। এই খবরটা যেমন আপনাদেরকে দিলাম, ঠিক যে সময় তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক হচ্ছে সেই সময় বিএনপির মধ্যে বিদ্রোহের সংকট। প্রচুর আদি বিএনপি নেতা, যেমন ধরুন রুমিন ফারহানা, এই রুমিন ফারহানার কথা আমরা আগেও বলেছি। রুমিন ফারহানার পাশাপাশি আছে সাইফুল আলম, তিনি অনেক পুরনো। এছাড়াও প্রায় 60 থেকে 70 জন বিএনপির পুরনো নেতা রয়েছেন, যারা এবারের বাংলাদেশের ত্রয়োদশ লোকসভা নির্বাচনে বা সংসদ নির্বাচনে আসন বা প্রার্থীপদ পেলেন না। তারা ক্ষুব্ধ, তারা বলছেন স্বতন্ত্র লড়াই করব। রুমিন ফারহানা স্বতন্ত্র লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন, সাইফুল তিনিও প্রস্তুতি নিয়ে নিয়েছেন, এবং তার মতো আরও 60খানা নেতা যারা বিএনপি বলে পরিচিত, তারা স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে। এই স্বতন্ত্র হিসাবে দাঁড়ানোর ফলে কি হতে পারে? বিএনপির সংকট তৈরি হতে পারে, বিএনপির ভোট ব্যাংকে ভাটা পড়তে পারে, বিএনপির ভোট ভাগ হয়ে যেতে পারে, যার ফসল তুলতে পারেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। তারা খুব ভালোভাবে স্টাডি করে নিয়েছেন, ভালোভাবে কৌশল পড়ে নিয়েছেন যে বিএনপি কতজন তাদের পুরনো নেতাকে প্রার্থী করলো, আর যাদেরকে প্রার্থী করলো না তারা ঠিক কী করছেন, কোথায় কোথায় এই রুমিন ফারহানার মতো বিএনপির বিদ্রোহীরা কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রার্থী করছে বিএনপির ভোট কাটার জন্য। সেখানে কিন্তু জামাত খুব শক্তপোক্ত প্রার্থীকে দিচ্ছে। সেটা হতে পারে জামাতের সরাসরি প্রার্থী, অথবা এনসিপির প্রার্থী, অথবা এলডিপির প্রার্থী, বা ইসলামিক কোনো প্রার্থী। কিন্তু জামাত বিএনপির এই দুর্বলতাটাকেই কাজে লাগাতে চাইছে। যেখানে বিএনপি তার শরিকদের আবদার মেটাতে ব্যস্ত, যেমন ধরুন ওয়ার্কার্স পার্টিকে ঢাকা 12 মতো গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দিলেন তারেক রহমান। ঢাকা 12 মতো গুরুত্বপূর্ণ আসন ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দিলেন। অনেকে প্রশ্ন করছেন, ওয়ার্কার্স পার্টি ঢাকা 12 আসন থেকে জিতে আসতে পারবে? ওয়ার্কার্স পার্টির যা সংগঠন তাতে 1000 ভোট পাবে কিনা সন্দেহ। কেন তারেক রহমান জোট সঙ্গীকে ছেড়ে দিলেন? সেখানে তো দলের মধ্যে থাকাই আদি নেতা একজন দাবিদার ছিলেন, তাকে ঢাকা 12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারত বিএনপি। পুরনো নেতাদেরকে গুরুত্ব না দিয়ে, বিদ্রোহী নেতাদেরকে গুরুত্ব না দিয়ে তারেক রহমান শরিক দলকের আবদারকে সামলাচ্ছেন। এখানেই অনেকে বিশ্লেষক বা রাজনৈতিক সমালোচকরা বলছেন তারেক রহমান কিন্তু দলের মধ্যে বিদ্রোহের যে সংকট, বিদ্রোহের যে আগুন, সেই আগুনকে থামাতে পারছেন না তারেক রহমান। রুমিন ফারহানাকে বোঝাতে পারেননি, সাইফুলকে বোঝাতে পারেননি। দলের 60টা নেতাকে যদি বুঝিয়ে সুজিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে দিতেন তাহলে কি খারাপ হতো? শরিক যে দলগুলোকে তিনি আসন ছাড়ছেন, তাদের তো বাংলাদেশের রাজনীতিতে সেভাবে জনপ্রিয়তা নেই। শুধুমাত্র দল ভারী করা বা জোট ভারী করবার জন্য ওয়ার্কার্স পার্টিকে ঢাকা 12 আসন কেন ছাড়া হলো, দলের মধ্যেই কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন। এখানেও শেষ নয়, নাগরিক ঐক্য এই দলটাকেও কিন্তু শরিক হিসাবে নিয়েছেন বিএনপি এবং তারেক রহমান। তাদেরকেও আসন ছাড়া হচ্ছে। অনেক আসন যেগুলো বিএনপির শক্ত ঘাঁটি, যেখানে বিএনপির পুরনো সংগঠন রয়েছে, সেখানে বিএনপি নিজে প্রতিদ্বন্দ্বিতা না করে, প্রার্থীপদ না করে অন্য কাউকে দিচ্ছে। গণসংহতির মতো সংগঠন, তাদেরকেও তারেক রহমান জোটে রাখবার জন্য বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দিচ্ছেন, যেটাতে কিন্তু বিদ্রোহের আগুন তৈরি হয়েছে। অনেকে বলছেন যারা জেল খাটলো, যারা মার খেলো, যারা দিনের পর দিন বিএনপিকে দেশের রাজনীতিতে স্থাপিত করবার জন্য, অস্তিত্ব ফিরিয়ে আনার জন্য, খালেদা জিয়ার ভাবমূর্তিকে সামনে রেখে যারা চেয়েছিল দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে, যারা মার খেয়েছিল তবু বিএনপির ঝান্ডা নিয়েছিল, যারা অন্যান্য রাজনৈতিক দলের তারা খেয়েও, বাড়ি ছাড়া হয়েও যারা বিএনপি করেছিল, সেই বিএনপি নেতাদেরকে কেন প্রার্থী করা হলো না? রুমিন ফারহানা যে প্রশ্ন তুলেছিলেন, আওয়ামী লীগের 60 থেকে 70 জন নেতা সেই প্রশ্নই তুলছেন। তারা বলছেন তখন বিএনপির পাশে কোথায় এই ওয়ার্কার্স পার্টি, কোথায় এই গণসংহতি, বা কোথায় এই নাগরিক ঐক্যের মতো দলগুলো ছিল, যে দলগুলোর বাংলাদেশের রাজনীতিতে সেভাবে অস্তিত্বই নেই। তাদেরকে 2-1টা আসন ছেড়ে দিলে চলে, তাও আবার গুরুত্বপূর্ণ আসনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এই ঢাকা 12 আসন থেকেই কিন্তু দলের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে। ঢাকা 12 আসন ওয়ার্কার্স পার্টিকে ছাড়া হলো চীনের সঙ্গে, যেহেতু ওয়ার্কার্স পার্টির সঙ্গে চীনের যোগাযোগ ভালো,
তাই চীনের সঙ্গে যোগাযোগটা বিএনপি তথা তারেক রহমান ভালো রাখতে চায় বলে ঢাকা 12 আসনটি ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দিল তারেক রহমানের দল বিএনপি। এই দলের বিদ্রোহ সংকট যখন চলছে বিএনপির অন্দরে, যখন বিদ্রোহীরা দলের ব্যানারে দলের প্রতীকে দাঁড়াতে পারছেন না, বিএনপির প্রতীকে লড়াই করার টিকিট পাচ্ছেন না, তখন তারা স্বতন্ত্র লড়ছেন। আর স্বতন্ত্র লড়লেই বিএনপির ভোট ভাগ হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকেই কাজে লাগাতে চাইছে জামাতে ইসলামী। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তার 12 জনের নিবিড় পর্যবেক্ষণের টিম দিয়ে তিনি সার্ভে করে দেখিয়ে নিয়েছেন 270টা আসন, 300-র মধ্যে 270টা আসন এমন আছে যেখানে বিএনপির প্রার্থী নিয়ে একটা বিদ্রোহের আগুন জ্বলছে। তার মধ্যে 50 থেকে 60টা আসন যেখানে জামাত একটু ভালো প্রার্থী দিলেই তারা জয় সুনিশ্চিত করতে পারবে অনায়াসেই। কারণ বিএনপির ভোট ব্যাংক তো ভেঙে যাচ্ছে, স্বতন্ত্র প্রার্থী দাঁড়াচ্ছে, দলেরই নেতারা তারা দলের প্রতীক ছাড়া স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে নিজেদের শক্তি পরীক্ষা করতে চাইছে। আর এই নিজেদের শক্তি পরীক্ষার মাঝে জামাতের কাছে নির্দিষ্ট ভোটাররা ভোট দেবে এবং বিএনপির পরাজয় ঘটবে, এটাই তাদের কৌশল। এই সুফল তারা তুলতে পারছেন। এইসব যখন তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন শফিকুর রহমান, তার আগেই তার মাথায়, তার বুদ্ধিতে, তার কৌশলে চলে এসেছে যে কোন কোন আসনে, বাংলাদেশের কোন কোন আসনে বিএনপির বিদ্রোহীরা রয়েছেন স্বতন্ত্র প্রতীকে। সেই জায়গাতে জামাত বেশি করে জোর দিচ্ছে যাতে তারা অনায়াসে 60 থেকে 70টা আসন রাজনৈতিক ফায়দা হিসাবে তুলতে পারে। সেখানে বিএনপি আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ফাইট হোক, ভোট ব্যাংক ভেঙে খান খান হয়ে যাক, আর লাভ হোক জামাতে। মনে রাখতে হবে প্রিয় দর্শক বন্ধু, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে বলেছেন ইসলামিক ভোট যাতে ভাগ না হয়, তাই জন্য তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন। তিনি বলেছেন অনেক সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে তাদের মতবিরোধ হচ্ছে, শফিকুর রহমানকে নিয়ে ক্ষুব্ধ হয়ে অনেক সময় তাদের নেতারা অনেক মন্তব্য করেছেন, কিন্তু রেগে গেলে চলবে না। দেশের রাজনীতিতে জোট করতে গেলে, মহাজোট করতে গেলে সকলের কথাকে গুরুত্ব দিতে হবে, অত প্রতিক্রিয়াশীল হলে চলবে না। কে বলছেন? শফিকুর রহমান। তিনি বলছেন সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে কাজ করতে হবে। ফলে তার এই দূরদর্শিতা, তার এই বিচক্ষণতায় এটাই এখন আপাতত বলা যায় বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই বিএনপিকে যোজন যোজন কৌশলে পেছনে ফেলে দিয়ে আপাতত নির্বাচনের 4 থেকে 5 সপ্তাহ আগে অনেকটা এগিয়ে গেছে জামাত শিবির এবং শফিকুর রহমানের জন্য, যিনি শরিক দলকে আলাদা গুরুত্ব দিচ্ছেন আর এই সময় বিএনপির ঘরের বিদ্রোহকে ধরে ফেলে সেই জায়গাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ সেখানে জানান সেখানে লড়াই বেশি করতে হবে না, বিএনপির ভোট ব্যাংক কেটে নেবে বিএনপির প্রাক্তন বা বিএনপির ভেতরে থাকা বিদ্রোহী নেতাকর্মীরা। এই কৌশলকে মাথায় নিয়েই হ্যান্ডশেক করলেন তারেক রহমানের সঙ্গে, বললেন সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, কেমন আছেন তারেক বাবু? ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে 12ই ফেব্রুয়ারি। নির্বাচন সুষ্ঠু অবাধ যাতে হয় জামাত শিবিরও চাইছে। কিন্তু অন্যদিকে আওয়ামী লীগ এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যেতে পারছে না, কারণ তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হয়নি। তাহলে আওয়ামী লীগের ভোটাররা বিকল্প হিসাবে কাকে বাঁচবে? এটাও কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে। শেষমেশ যদি নির্বাচনে লড়ার আর কোনো আশা না থাকে, কারণ আওয়ামী লীগ আর লড়তে পারবে না, তার কারণ মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ দিন, সেই শেষ দিন অতিক্রান্ত হয়ে গেছে। ফলে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের নির্বাচন কতটা চিত্তাকর্ষক হচ্ছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, প্রত্যেক মুহূর্তে স্ট্র্যাটেজিক্যালি বদলাচ্ছে পরিস্থিতি, কৌশল বদলাচ্ছে। আজকে মনে হচ্ছে তারেক রহমান অনায়াসে জিতবেন, আবার পর মুহূর্তে মনে হচ্ছে জামাত ইসলামী এবং তার জোট প্রবল দোর্দণ্ড প্রতাপ নিয়ে 200 বেশি আসনে আসছে জামাত, এরকমটা মনে হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে প্রেক্ষাপট বদলে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, ঠিক যেমন আজকের সমীকরণটা তৈরি। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আবার খুব দ্রুত দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বার্তা দেবেন। নির্বাচনের আর 1 মাস বাকি, আমরাও নির্বাচন সুষ্ঠু অবাধ কতটা হচ্ছে তেমন পরিস্থিতি যেমন রাখবো, একই সঙ্গে যত শেষ মুহূর্তে আসবে তত কৌশলগত দিক থেকে বাংলাদেশের নতুন কি দৃষ্টিকোণ তৈরি হচ্ছে সেটা তুলে ধরব। তবে একথা ঠিক, বাংলাদেশে যে সৌজন্যতা দেখা গেল জামাত এবং বিএনপির মধ্যে,
দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক, সৌজন্য সাক্ষাৎকার, চা চক্র, সেটা নিঃসন্দেহে একটা ভালো ছবি। এই ছবি যেন 12 তারিখেও দেখা যায়, সুষ্ঠু অবাধভাবে নির্বাচন হতে হই হই করে যাতে গণতন্ত্রের উৎসবে বাংলাদেশের মানুষ অংশ নেয় এবং তাদের পছন্দের প্রধানমন্ত্রীকে বেছে নেয়, তার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ।